नमस्कार बंधुरा यदि आपनादेर बोली विश्वेर सबचेये गुरुत्वपूर्ण चोक पॉइंट माने स्ट्रेट अफ मालाक्का जार माध्यमे वार्ल्डेर 60% सामुद्रिक बाणिज्य हय। चीनेर तो प्राय 80% तेल आसे एई पथ दिये। सेटाई यदि कोनोभावे भारतीय नौबाहिनीर नियंत्रणे चले आसे ताहले कि हबे? जास्ट भाबुन एमन एकटा गुरुत्वपूर्ण एलाकाय यदि आमादेर एयारक्राफ्ट कैरियर मोतायन थाके, आमादेर युद्ध विमान बा P-8 मतन स्पाई विमान दिन रात ओखाने टहलदारी कर, सेक्षेत्रे गोटा भारत महासागर और बंगोपसागरेर साथे विश्वेर मूल बाणिज्येर ओपर सरासरि भारतेर दबदबा कायम होते पारे। और चीनकेও भारत किन्तु सम्पूर्ण बाजिमात करे देबे এই একটা চালে। और एटाकेই बास्तबायित करते भारत एक बड़ पदक्षेप निয়েছে, जार आवताय 4टे देशेर साथे एक चुक्तिर माध्यमे भारत निजेदेर नौबाहिनीके एखाने मोतायन करार परिकल्पना करছে। जार धरुन दिल्लीते दुदिन आगेई एक गुरुत्वपूर्ण मीटिंगও হয়, जेखाने 4टे देशेर मध्य 3টে देशके भारत राजी करिए फेलेছে। फले स्वाभाविकभावेई एखाने आपनादेर प्रश्न उठবে जे हठात् करे भारतेर एखाने निजेदेर नौबाहिनी मोतायन करार कि प्रयोजन? एते करे भारत और चीनेर मध्य एक नतून विवाद शुरू होबे ना तो? और सबचेये बड़ प्रश्न, दिल्लीते कोन देशेर साथे भारतेर एसब चुक्ति हच्छे? सबटाई जानबो आजकेर एई भिडियोते। तो बंधुरा यदि आपनारा गोटा स्ट्रेट अफ मालाक्कार मैपटा देखें ताहले बुझते पारबेन एटा मूलत मालयेशिया, इंडोनेशिया और सिंगापुरेर सीमानार काछे रयेछे और भारतेर स्फियार अफ इनफ्लुएंसर मध्य पड़े। मुश्किल हच्छे भारतेर आगेकार सरकार कोनो दिन ना निजेर नौबाहिनीके एक्सपैंड करेছে और ना এই स्ट्रेट अफ मालाक्कार ओपर सेभावे गुरुत्व दिएছিল। कारण यदि भारत एमनटा करतो सरासरि चीन एखाने खेपे जेत। और स्वाभाविकभावेई जेखाने आमरा निजेदेर देशेर 38,000 बर्ग किलोमीटारेर जमी चीनके दान करे दिएছিলাম, सेखाने स्ट्रेट अफ मालाक्का निये सरकार चिंता करबे? एटा भाबाई तो मूर्खामी। যাই হোক, ভারতের এই অনুপস্থিতির সুযোগে 2004-5 সাল নাগাদ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই 4টে দেশ নিজেদের মধ্যেই একটা জোট তৈরি করে ফেলে, যার নাম মালাক্কা স্ট্রেট পেট্রোল, একে শর্টে MSPও বলে। এদের কাজ ছিল এই গোটা চোক পয়েন্টকে কন্ট্রোল করা থেকে শুরু করে নজরদারি চালানো আর যে কোনো সমস্যার মোকাবিলা করা। এর জন্য এদের মধ্যে একটা ইন্টেলিজেন্স আর বিমানের মাধ্যমে নজরদারি চালাতে আরও একটা গোষ্ঠী তৈরি হয়, যার নাম আইজ ইন দ্য স্কাই। আর স্বাভাবিকভাবেই এই 4টে দেশের বেশিরভাগই হয় আমেরিকা অথবা চীনের ইনফ্লুয়েন্সে ছিল শুরু থেকে। তাই ইনডাইরেক্টলি ভারতের কাছের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট অ্যাকচুয়ালি চীন বা আমেরিকায় কন্ট্রোল করত এই 4টে দেশের মাধ্যমে। কিন্তু 2015 সালে সবটা পাল্টে যায়। ভারতে নতুন সরকার আসতে এটা ঠিক করা হয় যে ভারতকে শক্তিশালী করতে হলে এই গোটা ভারত মহাসাগর রিজিয়ন ভারতের কন্ট্রোলে চায়। এর জন্য 4টে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত, এখানকার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী তৈরি করা, যারা এই এরিয়ায় দাপিয়ে বেড়াতে পারে। দ্বিতীয়ত, এই এরিয়ার বাকি দেশগুলোরও সমর্থন পেতে হবে। তৃতীয়ত, আমাদের নিজস্ব আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে একটা অভেদ্য সামরিক কেলায় পরিণত করতে হবে। এবং ফাইনালি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এই স্ট্রেট অফ মালাক্কা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ এটা আমাদের কন্ট্রোলে চলে এলেই বিশ্বের 60% বাণিজ্য পথকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। প্রয়োজনে চীনের তেল আমদানিও ভারত ঠেকাতে পারবে, বা ইনডাইরেক্টলি এটা আমাদের নিয়ন্ত্রণে থাকলে চীনের ওপর একটা চাপ বাড়াতে পারবে। আর যে দেশ সমুদ্রপথ, বাণিজ্য এগুলো নিয়ন্ত্রণ করে তারাই কিন্তু বিশ্বকে নিজের ইশারায় নাচাতে পারে, যেরকম আমেরিকা এত বছর করছে। তাই সেম কাজ এবার ভারতও করতে শুরু করে। এর আওতায় 2015 সাল থেকে ভারত সরকার নৌবাহিনীর এক্সপ্যানশন শুরু করে। এবং খেয়াল করে গত 10 বছরে মেইনলি নৌবাহিনীর বাজেট না কেবল বাড়ানো হয়েছে, বরং ভারতীয় নৌবাহিনীর ওপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আর্মি আর বায়ুসেনার তুলনায়। এবার দ্বিতীয় কাজ ছিল গোটা রিজিয়নের দেশগুলোর সমর্থন জোগাড় করা। কিন্তু স্বাভাবিকভাবেই এই দেশগুলো ভারতকে সমর্থন দেবে কেন? এর জন্য ভারতের নিজের ইনফ্লুয়েন্স বাড়াতে হবে আগে। এর আওতায় অ্যাক্ট ইস্ট পলিসি চালু করা হয়, যাতে ধীরে ধীরে এই রিজিয়নের সমস্ত দেশগুলোতে
ভারতের ইনফ্লুয়েন্স তৈরি করা যায়। উদাহরণ হিসেবে ভারতীয় নৌবাহিনী গোটা ভারত মহাসাগরের দেশগুলো যখনই বিপদে পড়ে তাদের সাহায্য করতে সবার আগে এগিয়ে আসে। তা সে থাইল্যান্ড মিয়ানমারের ভূমিকম্প হোক, কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, অথবা এখান দিয়ে যে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করে তাদের ওপর অ্যাটাক হলে, দুর্ঘটনা হলে ভারতীয় নৌবাহিনী সবার আগে রেসপন্স দেয়। এতে করে ধীরে ধীরে গত 10 বছর ধরে বাকি দেশগুলো আমাদের ওপর নির্ভর করতে শুরু করে এবং ওরা এটা বুঝে যায় যে অ্যাকচুয়ালি যখন কোনো বড় ক্রাইসিস আসে বা কোনো সমস্যা তৈরি হয় তখন কিন্তু চীন বা আমেরিকা না, ভারতই এগিয়ে আসবে। আর এই কারণেই এত বেশি বিরোধ সত্ত্বেও ভারত তুর্কির মতন কট্টর শত্রু দেশকেও ভূমিকম্পের দরুন সাহায্য করতে গেছে, আবার শ্রীলঙ্কা মালদ্বীপকেও ইকোনমিক ক্রাইসিস থেকে বাঁচিয়েছে। এর উদ্দেশ্য ছিল আমাদের ক্ষমতা আর ভরসাযোগ্যতা এই রিজিয়নে প্রমাণ করা। এছাড়াও কোয়াডের মতন সংগঠন থেকে শুরু করে একাধিক কাজ করা হয়। এমনকি কোভিডের সময় ফ্রিতে ভ্যাকসিন পাঠিয়ে ভ্যাকসিন ডিপ্লোমেসির মাধ্যমে দেশগুলিকে ইনফ্লুয়েন্স করা হয়। এরপর তৃতীয় ধাপ ছিল আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মাধ্যমে ভারতের নৌবাহিনীকে শক্তিশালী করে। আর খেয়াল করবেন, ভারত সরকার ওইসব চীন বা আমেরিকা সমর্থিত পরিবেশবিদদের কথায় পাত্তা না দিয়ে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে নৌবাহিনীর ঘাঁটিগুলো মজবুত করে নিজেদের একটা পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠা করে। আর ফাইনালি যখন এইসব হয়ে গেল, এখন আমাদের শেষ ধাপ স্ট্রেট অফ মালাক্কার নিয়ন্ত্রণ। কিন্তু এর জন্য আমাদের এমএসপি সংগঠনে যোগ দিয়ে এই পুরো সংগঠনকেই নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে, যার আওতায় এখন ভারত এই 4টে দেশের সাথে মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড আর সিঙ্গাপুরের সাথে আলাদা আলাদাভাবে ডিপ্লোমেসি আর সামরিক সহযোগিতার মাধ্যমে এদেরকে কনভিন্স করে ভারতকে এখানে যোগ করানোর জন্য। রিসেন্টলি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতে আসে, আর আশা করি বলার অপেক্ষা রাখে না সিঙ্গাপুর সম্পূর্ণ প্রো ভারত। এমনকি কিছু ভারতীয়দের চেয়েও সিঙ্গাপুরের বেশি ভারতের ওপর ভরসা রয়েছে। আর ওখানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতকে সমর্থন দিয়েছে যে হ্যাঁ, আমরা রাজি ভারতকে এই সংগঠনের অংশ করতে। কারণ যদি ভারত এখানে যুক্ত হয়, বুঝতেই পারছে ভারতের নৌবাহিনীর সামনে কেউ টিকবে না, তো এই রিজনের সুরক্ষা আরও বেশি মজবুত হবে। এর আগে মালয়েশিয়ার রাষ্ট্রপতিও ভারতে এসেছিল, উনিও এতে সমর্থন দিয়েছে। আর প্রধানমন্ত্রী মোদি থাইল্যান্ডের ভিজিটের দরুন ওরাও ভারতকে সমর্থন দিয়েছে। অর্থাৎ 4টে দেশের মধ্যে 3টে দেশকে ভারত রাজি করিয়ে ফেলেছে। মুশকিল এক জায়গায়, সেটা হলো ইন্দোনেশিয়া। এমন নয় যে ইন্দোনেশিয়া ভারতের বিরুদ্ধে, কিন্তু ইন্দোনেশিয়াতে না কেবল চীনের একটা বড় ইনফ্লুয়েন্স অলরেডি রয়েছে, বরং তার সাথে ওখানে ভারত বিরোধী একটা ইসলামিক মতবাদ বেশ শক্তিশালী। এমনকি আমেরিকারও একটা ফ্র্যাকশন ওখানে অ্যাক্টিভ আছে ভারতের বিরুদ্ধে। এই কারণেই ইন্দোনেশিয়া এখনও এটাকে পুরোপুরি অ্যাপ্রুভ করেন। তবে খুশির ব্যাপার হলো ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি তুলনামূলকভাবে অনেকটাই প্রো ভারত। আর যেভাবে ইন্দোনেশিয়ার সরকার বিরোধী পুরো একটা আন্দোলন করানো হয়েছে এই পশ্চিমার বাকি দেশগুলোর তরফ থেকে, তারপর ভারতের জন্য রাস্তা অনেকটা সহজ হয়ে গেছে। কারণ ডলারাইজেশন হয়ে গেলে ইন্দোনেশিয়াকেও পশ্চিমাদের পরিবর্তে ভারতের সাথেই থাকতে হবে, তবেই তো ইকোনমি গ্রো করবে। তো সেক্ষেত্রে থাইল্যান্ড, সিঙ্গাপুর আর মালয়েশিয়া যেহেতু রাজি হয়ে গেছে, তাই আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে ইন্দোনেশিয়াকে রাজি করাতে। আর একবার এটা হয়ে গেলে ভারত অফিশিয়ালি এই জোটের আন্ডারে নিজেদের নেভাল ফোর্স এখানে মোতায়েন করতে পারে এবং এই 4টে দেশের পোর্ট বা নেভাল বেসেরও কিছুটা অ্যাক্সেস পাবে ভারতীয় নৌবাহিনী আর কোস্টগার্ড। এবং যেহেতু এটা আন্দামান নিকোবরের কাছে, তাই ভারতের শক্তি কতটা বৃদ্ধি পাবে তা কল্পনার বাইরে। এবং এটাই হবে এই রিজিয়নে নতুন সুপার পাওয়ার হওয়ার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।